আমি লফটি আইডিয়াস নিয়ে আলাপ না করে আমরা গ্রাউন্ডেড থাকি এবং যেটা বাস্তব সেটাকে নিয়ে আলাপ করি। হ্যাঁ, আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে যেই ধারাগুলো আছে যথেষ্ট পেঁচালো, এবং সেটার মোদ্দা কথা যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে যদি মামলা কোনোভাবে এই ধরনের একটা সেন্স পায় বন্দীকে রাখার, হ্যাঁ, দেশ যে এখানে রাজনীতির একটা বিষয় আছে, তারা কোনোভাবে সেই বন্দীকে ফেরত দেবে না। এক, দুই হলো মৃত্যুদণ্ড যেহেতু দেয়া হয়েছে, আন্তর্জাতিক চাপ তৈরি করাটাও কঠিন হবে, কারণ বিশ্বের বহু দেশ তারা বন্দীকে কখনোই ফেরত দেয় না যদি সেই বন্দির মৃত্যুদণ্ডাদেশ থাকে বা হতে পারে। সো একে তো বিষয়গুলো রাজনৈতিক, নো ডাউট, কারণ শেখ হাসিনা ইজ এ পলিটিক্যাল কিলার, and she is not a random killer, she is a political killer. And secondly, the entire issue is political. And thirdly, আমাদের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সে মানে এটা বাধ্য না ওই দেশ এবং পাঠাবেও না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভারত তো কখনোই পাঠাবে না। আপনি যদি শেখ হাসিনার সন্তান যে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়, ওটা একটু খেয়াল করেন, ভদ্রলোক বলেছে যে আমার মা নিরাপদে আছে এবং ভারত তাকে ভীষণ নিরাপত্তা দিয়েই রেখেছে, এবং এখন পর্যন্ত বহুবার সরকারের কাছ থেকে অনুরোধ পাঠানো হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য, অনুরোধ পাঠানো হয়েছে অ্যাটলিস্ট তিনি যেন মুখ বন্ধ রাখেন। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার প্রধান উপদেষ্টা এটা বলছেন যে ঠিক আছে উনি আছেন থাকুক, কিন্তু মানে উনি যেন মুখ না খোলেন, এইটুকু উনি রিকোয়েস্ট করেছিলেন। এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া মুক্ত, তাদের গণমাধ্যম মুক্ত, কারণ যখন তিনি একটার পর একটা রয়টার্স, এএফপি, বিবিসি সবাইকে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন এবং একটার পর একটা সাক্ষাৎকার আসতে থাকলো, এবং ওনার যারা ইউটিউব যোদ্ধা তারা অত্যন্ত উৎসাহ এবং নতুন উদ্যমে তারা শেখ হাসিনার সেই সাক্ষাৎকারগুলো ছড়াতে শুরু করলো, তখনও বোধহয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এইভাবে যেন উনি সাক্ষাৎকার উনি তো দিতে পারেন না, বিকজ ইজ মানে আশ্রিত শরণার্থী একজন ব্যক্তি, মানে শরণার্থী তো না, দুঃখিত, আশ্রিত একজন পলাতক নেতা যিনি নিজের দেশে 1400 মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে তাদের গণমাধ্যম স্বাধীন। তো এগুলো দিয়ে না আপনি বুঝতে পারবেন যে যেখানে তার কথাই তারা বন্ধ হতে দিতে চায় না, যেখানে তারা বারবার বলে যে তারা শেখ হাসিনার ব্যাপারটা আসলে কোনো উত্তর তারা দেয় না, যতবারই তাদের রিকোয়েস্ট করা হয়। একটি বিষয় এখানে যে শুধুমাত্র তো কথা বন্ধ করে দিচ্ছে না, দিতে চাইছে না সেটাই না, ভারতের গণমাধ্যমকেও দেখছি যে তাদের যে বয়ান সেই বয়ানটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। আজকে এই রায়ের পরও আমরা দেখেছি যে সেভাবেই কথাগুলো বলা হচ্ছে যে কোথায় সেই ডিরেক্ট অর্ডার, এরকম কোশ্চেনও করা হচ্ছে। যেটা আমার কাছে যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে সাংবাদিকরা কি তাহলে আমাদের এখানে যে তথ্যগুলো, এমনকি রায় তো স্পষ্টভাবে প্রচারিত হয়েছে গণমাধ্যমে, সেটা শুনলেও কিন্তু ওনারা কনভারসেশনটা দেখতেন যে অর্ডারটা আছে, সেটাকেও গুরুত্ব দিচ্ছেন না, গ্রাহ্য করছেন না। তো এরকম একটা পরিস্থিতিতে তাহলে তিনি যেভাবে অর্ডার দিচ্ছেন তার কর্মীদেরকে, সে তার প্রেক্ষিতে আমরা দেখছি আগুন সন্ত্রাস হচ্ছে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব? তাহলে আপনি জানেন যেটা আপনি আগেই বলেছেন আজকে যে, এবং ঘটেই যে রয়েছে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন বাসে আগুন, একদম তাই। এবং আপনি যে প্রশ্নটি লিটন ভাইকে করেছিলেন, আমি একটু ওখান থেকে বলি, রাজসাক্ষীর বিষয়টি এটিও কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি দেখছিলাম ওনার সমর্থিত যেসব ইউটিউব চ্যানেল আছে এবং ওনার সমর্থিত মানুষজন তখন দেশের বাইরে, এবং তারা সমানে ইউটিউবে কথা বলছে। তো তারা বলছিল যে শুধুমাত্র একজন রাজসাক্ষীর সাক্ষ্যর উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়েছে। বলেছিল বিটস অ্যান্ড পিসেস নিয়ে, এখান থেকে একটু কথা, ওখান থেকে একটু কথা, ওখান থেকে একটু ইনস্ট্রাকশন নিয়ে এই ওনাকে বলা হচ্ছে যে উনি হুকুমদাতা, উনি হুকুম আসলে সেভাবে দেন নাই। বলা হচ্ছে যে সাধারণত মানে এই ধরনের হুকুম প্রত্যেকটা পুলিশের একটা মানে কার্যপ্রণালী বিধি আছে, তারা সেই অনুযায়ী চলে, মিলিটারির কার্যপ্রণালী বিধি আছে, তারা সেই অনুযায়ী চলে, এটা আসলে গণভবন থেকে হুকুম দিয়ে কাউকে হত্যা করার বিষয় নয়। মানে এই ধরনের ন্যারেটিভটা না আপনি দেখবেন খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে হচ্ছে। এটা ভারতীয় মিডিয়াতেও দেখবেন, আবার শেখ হাসিনা সমর্থিত যে ইউটিউবাররা আছেন তারাও কিন্তু একই ধরনের বয়ান বলছেন দেশের বাইরে থেকে। সো এমনকি দেশেও ঘুরিয়ে ফিরিয়ে সেই বয়ান এস্টাবলিশ করার চেষ্টা আছে, ওখান থেকেই তো আসছে এখানে ফিডব্যাকটা। এবং এটা ইন্ডিকেট করে যে তারা অত্যন্ত অর্কেস্ট্রেটেড ওয়েতে পুরো বিষয়টিকে মোকাবেলার কথা ভাবছে। এবং সবচেয়ে ভয়ানক যেটা, আমি আজকে আরেকটা ফোন কল ফাঁস হয়েছে শেখ হাসিনার, উনি কাউকে বলছিলেন যে আমাদের তো এখন আর দলের মানে নাই, দল তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এখন যাচ্ছে তাই করা যাবে, যাচ্ছে তাই করা যাবে, করো, কারণ এখন তো আর বলা যাবে না যে আওয়ামী লীগ করেছে, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক। একে তো তিনি
পালিয়ে গেছেন নিজে এবং নিজের আত্মীয় স্বজন, শেখ পরিবারের সকলকে নিরাপত্তা দিয়ে তিনি একেবারে মানে কি বলবো মানে আমিরাত যেভাবে যায় আর কি, মানে আমির যেভাবে যায় সেভাবেই 40টা সুটকেস নিয়ে তিনি তার সভাসদ পরিষদ যা আছে সবাইকে নিয়ে গেছেন। মুশকিল হচ্ছে দেশে থাকা কর্মীদের উনি বিপদে ফেলতেছেন। একে তো ওনারা কেউ অ্যাপোলজেটিক না, কারো মধ্যে কোনো রিমোর্স নাই, কারোর মধ্যে কোনো রকম সরি বলার আশপাশের চিন্তাও নাই। তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন, অথবা বিশ্বাস করেন বা না করেন সেটা অবলীলায় বলেন এবং শক্তভাবে বলেন যে কোনো অপরাধ তারা করেন নাই, তারা কোনো অপরাধ করেন নাই। তো সেই জায়গা থেকে আপনি দেখেন, এবং এখন তো তারা খোলামেলা বলছে। এবং সজীব ওয়াজেদ জয়ের যেই ইন্টারভিউটা আমি গতকালকে দেখছিলাম, তার একটা পার্ট হচ্ছে এরকম যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সেটাও আওয়ামী লীগ করবে। সো সামনের 2-3টা মাস কিন্তু ভয়ানক ক্রুশিয়াল বাংলাদেশের জন্য। এটা আমি আসলে আজকের এই রায়টা তো সবাই জানতো কি হবে, কিন্তু তার চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে সামনে যেগুলো তারা করবে এবং এখন যেগুলোর আলামত আমরা দেখতে পাচ্ছি।